হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান। আজকে ক্লাসে আমরা ডিসকাস করব অজৈব উপাদান নিয়ে। ওকে, তো অজৈব উপাদান করার আগে আমরা শুধু এই ডায়াগ্রামটা ভালো করে দেখে নেবো, যেখানে আমরা বায়োমলিকুলের ক্লাসিফিকেশন করেছিলাম। তো তোমাদের মধ্যে যারা এখনো পর্যন্ত এইটা করোনি তারা হচ্ছে এই ডায়াগ্রামটাকে পুরোপুরি নোট ডাউন করো। আর যদি তোমরা এটাকে আরো ভালো করে বুঝতে চাও তাহলে উপরে আই বাটনে আগের ক্লাসের লিংক চলে আসবে, সেখানে ক্লিক করে তোমরা আগের ক্লাস অ্যাটেন্ড করো, দেন হচ্ছে এই ক্লাসটা হচ্ছে দেখো। ওকে, তো চলো স্টুডেন্ট আজকে ক্লাস শুরু করা যাক। আই হোপ তোমরা পজ করে এতক্ষণ পুরোটাকে হচ্ছে নোট ডাউন করে নিয়েছো। তাহলে আজকে ক্লাস আমরা হচ্ছে এবার শুরু করব। ওকে, তো স্টুডেন্ট আজকে ক্লাসে অজৈব উপাদানে একটুখানি আমরা চোখ বুলিয়ে নিই। ফার্স্টে কি আছে? জল আছে, তারপরে আছে অ্যাসিড, তারপরে ক্ষার আছে এবং তারপরে আছে সল্ট। তো প্রত্যেকটার বৈশিষ্ট্য এবং এদের কি কাজ থাকছে প্রত্যেকটা আমরা ওয়ান বাই ওয়ান জানবো। ওকে, তো একদম ফার্স্টে আমরা স্টার্ট করছি অজৈব উপাদান। ওকে, অজৈব উপাদান, অজৈব উপাদান। ওকে, এটাকে বক্স করে দাও, কারণ এর পরে প্রত্যেকটাকে আমরা পয়েন্ট করে করে লিখবো। তো একদম ফার্স্টেই আমরা প্রথম উপাদান জল নিয়ে হচ্ছে জানবো। ওকে, তো হচ্ছে লিখে ফেলো জল, বা ব্র্যাকেটে লিখতে পারো ওয়াটার। ওকে, তো আমরা ফার্স্টে কি জানছি? জল বা ওয়াটার নিয়ে। ক্লিয়ার? তো ফার্স্টেই আমাদের জলের বৈশিষ্ট্য দেখো। জল হচ্ছে আমরা জানি প্রত্যেকটা, জল কি একটা অজৈব উপাদান, আর প্রত্যেকটা জীবের মধ্যে এমন কোনো জীব নেই যার মধ্যে জল নেই। ঠিক আছে, বা জল ছাড়া। শুধুমাত্র জল না, আমরা যা যা ডিসকাস করবো সবই ইম্পর্টেন্ট, কিন্তু জল হচ্ছে প্রত্যেকটা জীবের মধ্যে কিন্তু সব থেকে বেশি পরিমাণ থাকে এবং সব থেকে বেশি ভাইটাল কাজ, মানে প্রত্যেকটা কাজেই কিন্তু জল দরকার। বোঝা গেল? সেটা ফটোসিনথেসিস হোক বা আমাদের খাদ্য ডাইজেস্ট, ঠিক আছে, প্রত্যেকটা কাজেই কিন্তু জল দরকার। তো আমাদের ছোট করে কিছু ইনফরমেশন লিখতে হবে। জল জীবদেহের একটি গুরুত্বপূর্ণ অজৈব উপাদান, যা জীবদেহের ওজনের 60 থেকে 80%। তো এখানে সামনে একটা প্রায় কথা জুড়ে দাও, প্রায় 60 থেকে 80%। বোঝা গেল? তাহলে এটা হলো জল। এবার জলের হচ্ছে কি কি ভূমিকা আছে, একটা পয়েন্ট এখানে করে দিতে হবে, ভূমিকা। ওকে, তো দেখো জলটা এতটাই ইম্পর্টেন্ট নয়, কিন্তু হচ্ছে মানে এক্সামে কোয়েশ্চেনের দিক থেকে, জীবদেহের দিক থেকে তো ইম্পর্টেন্ট সেটা আমরা জানলাম, কিন্তু হচ্ছে কোয়েশ্চেনের দিক থেকে এতটাও ইম্পর্টেন্ট নয়, কিন্তু তারপরে আমাদের বেসিক যে কাজ সেগুলো আমাদের জেনে রাখা দরকার। তো ফার্স্টে 1 নম্বর কি হতে পারে? বৈশিষ্ট্য, মানে কি কি কাজ করে। বেসিক্যালি বৈশিষ্ট্য বলতে এখানে জল জীবদেহের জন্য কি কি কাজ করে বা কি কি কাজে সাহায্য করে। ওকে, ফার্স্টেই লেখো জল জীবদেহের কোষের সজীবতা বজায় রাখে। ওকে, সজীবতা বজায় রাখে। ওকে, তাহলে কোষের সজীবতা বজায় রাখে, বা জীবদেহের কোষের সাইটোপ্লাজমও লিখতে পারো, কোনো ব্যাপারে একই জিনিস, কারণ কোষ বলতেই সাইটোপ্লাজম কাজ না করলে কোষের কোনো কিছুই কাজ করবে না। তো বেসিক্যালি কোষের সজীবতা বজায় রাখে, যেখানে সাইটোপ্লাজম নিউক্লিয়াস দুটোই পড়ে যায়। ওকে, তো জল জীবদেহের কোষের সজীবতা বজায় রাখে। দ্বিতীয় পয়েন্ট, জল জীবদেহের কোষীয় পদার্থের পরিবহনে সাহায্য করে। ওকে, পরিবহনে সাহায্য করে। তাহলে জল জীবদেহে কোষের মানে কোষীয় পদার্থ বলতে এখানে কি কি আসছে? কোষের ক্ষেত্রে কি কি থাকে? হরমোন থাকে, উৎসেচক থাকে, বিভিন্ন ধরনের খাদ্য থাকে, যেমন গাছের ক্ষেত্রে পাতায় তৈরি খাদ্যকে অন্য স্থানে নিয়ে যাওয়া, ঠিক আছে, রুট বা অন্যান্য স্থানে হচ্ছে পৌঁছে দেওয়া। এই প্রত্যেকটা কাজ কিন্তু জলের জন্যই সম্ভব হয়। বোঝা গেল? তাহলে জল জীবদেহে কোষীয় পদার্থের, কোষের যা যা পদার্থ থাকে সেগুলো পরিবহনে সাহায্য করে। ওকে, চলো 3 নম্বর পয়েন্ট,
জলের সাহায্যে কোষের বা কোষীয় বিপাকজাত বজ্র পদার্থ। ঠিক আছে, শুধু বিপাকজাত লিখলে হবে না, বিপাকজাত বজ্র পদার্থ। ঠিক আছে, বিপাকের ফলে অনেক ভালো জিনিস উৎপন্ন হয়, কিন্তু শুধুমাত্র কোষীয় যেসব বিপাকজাত পদার্থ আছে তা দেহ থেকে দূর করে। ঠিক আছে, দেহ থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। ঠিক আছে, লেখো বেরিয়ে যেতে সাহায্য করে। ঠিক আছে, যেতে সাহায্য করে। বোঝা গেল? তাহলে জলের সাহায্যে কোষীয় বিপাকজাত পদার্থ, যেমন আমাদের মানুষের ক্ষেত্রে ধরো ঘাম, মল, মূত্র, এগুলোর মাধ্যমে কি আমাদের দেহ থেকে অনেক বিপাকজাত যে বজ্র পদার্থ সেগুলো বেরিয়ে যায়, তাই না? তার ফলে আমরা সুস্থ থাকি। তাহলে এগুলো কেন হয়? যেমন ঘাম হচ্ছে, ঘামের মাধ্যমে অনেক দূষিত পদার্থ বেরিয়ে যাচ্ছে, আবার মূত্রের মাধ্যমে অনেক দূষিত পদার্থ বেরিয়ে যাচ্ছে। তার মানে কি এগুলো বেরিয়ে যাচ্ছে বলেই হচ্ছে আমাদের দেহে যে কোষ আছে তারা সঠিকভাবে কাজ করতে পারছে, না হলে কোষে অনেক বেশি বজ্র পদার্থ জমে যেত এবং তারপরে তাদের মৃত্যু ঘটতো, তার ফলে আমরাও কিন্তু মারা যেতাম। বা এই ধরনের একই কাজ প্রত্যেকটা জীবের ক্ষেত্রেই ঘটে। তবে এখানে একটা তোমার কাছে এখানে কোয়েশ্চেন হতে পারে যে উদ্ভিদের ক্ষেত্রে তো এমন ঘটে না। দেখো, উদ্ভিদের ক্ষেত্রে বেসিক্যালি ওর যে বজ্র পদার্থ সেগুলো আমাদের মতো এত ক্ষতিকারক নয়, বোঝা গেল? যে কারণে উদ্ভিদের যে বজ্র পদার্থ সেগুলো কোথাও স্টোর হয়, যেমন পাতাতে স্টোর হয় বা বিভিন্ন অঙ্গে স্টোর হয়, অনেক সময় গাছের বাকলে স্টোর হয়। তো যে কারণে উদ্ভিদের ক্ষেত্রে এটা এতটাও হার্মফুল নয়, যেটা প্রাণীর ক্ষেত্রে। যে কোনো প্রাণী নিয়ে নাও তুমি, হচ্ছে কুকুর, বিড়াল, ছাগল, ঘোড়া, মোষ, এ টু জেড। ঠিক আছে, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এটা ঘটে। তো 3টে পয়েন্ট ক্লিয়ার তোমাদের কাছে। চলে আসি এবার আমরা 4 নম্বর পয়েন্ট। বীজের অঙ্কুরোদ্গমে জল সাহায্য করে। ওকে, তাহলে এটি বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। বোঝা গেল? তাহলে 4টে ভূমিকা তোমাদের কাছে ক্লিয়ার। তো এই ধরনের বিভিন্ন কাজ আছে, তার মধ্যে 4টে মোটামুটি মনে রাখো। ওকে, তো এইভাবে হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট 1 বাই 1 মনে রাখতে হবে। ওকে, তো পজ করো, করে পুরোটা নোট ডাউন করো। এর পরের পয়েন্টে আমরা চলে যাব অ্যাসিডের ক্ষেত্রে। ওকে, তো অ্যাসিডের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য আছে, কি কি কাজ করে, এবং অ্যাসিডের ক্ষেত্রে স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড, এগুলো প্রত্যেকটা আমরা জানবো। ওকে, তো নাও নোট ডাউন করো। আই হোপ নোট ডাউন হয়ে গিয়েছে তোমাদের। এবার চলে আসছে আমাদের 2 নম্বর অজৈব উপাদান, অ্যাসিড। ওকে, তো একদম ফার্স্টে আমাদের অ্যাসিডের বেসিক ডেফিনেশন জানতে হবে যে অ্যাসিড কি। ওকে, তো নাও এখানে একটুখানি জাস্ট জেনে নাও অ্যাসিড কি। যেসব যৌগ জলীয় দ্রবণে, মানে জলের দ্রবণে বা যে কোনো দ্রবণ যেখানে জল প্রেজেন্ট আছে, বেসিক্যালি যেসব যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে, মানে ভেঙে গিয়ে, ওকে, বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন, আয়ন কথাটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট, কারণ এখানে H+ হচ্ছে আয়ন উৎপন্ন হয়। তো হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে এবং ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে তাদের অ্যাসিড বলে। ওকে, তাদের অ্যাসিড বলে। ক্লিয়ার এতটা? তো যেসব যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে বেসিক্যালি হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, এটা হচ্ছে মেইন পয়েন্ট, যেটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম তোমাকে মনে রাখতে হবে যে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। তার মানে অ্যাসিড হচ্ছে যে কোনো জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। বোঝা গেল? এবার এদেরকে কিছু বৈশিষ্ট্য দেখে নাও। ওকে, তো নিচে হচ্ছে বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর পয়েন্ট হলো জলীয়
দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। ঠিক আছে, হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, তাহলে এটা নিয়ে ডিসকাস করার কিছু নেই। জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন, বা এখানে সাইডে ব্র্যাকেটে লিখতে পারো H+ আয়ন উৎপন্ন করে। ঠিক আছে, হাইড্রোজেন আয়নের পরে H+। 2 নম্বর বিক্রিয়ায় অ্যাসিড অম্ল স্বাদযুক্ত। ওকে, অম্ল স্বাদযুক্ত, তাহলে অ্যাসিড কি? অম্ল স্বাদযুক্ত। 3 নম্বর পয়েন্ট, নীল লিটমাস কি? একটা পেপার। ওকে, লিটমাস কাগজকে লাল রঙে পরিণত করে। ক্লিয়ার? 4 নম্বর পয়েন্ট করে নাও। অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে। ওকে, লবণ ও জল উৎপন্ন করে। এবার চলে যাবো আমরা নেক্সট পয়েন্টে, কিন্তু তার আগে প্রত্যেকটা পয়েন্ট আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এখানে না বোঝার মতো একটা পয়েন্ট আমি লিখিনি আজকের, তাই তো? মানে এই টপিকটায় তো এখানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট তোমরা পজ করে নোট ডাউন করছো। ক্লিয়ার? তো স্টুডেন্ট, এবার আমরা চলে যাব 3 নম্বর উপাদান, বা হচ্ছে তৃতীয় উপাদান। তো আমাদের 3 নম্বর উপাদান কি ছিল? ক্ষার, তাই তো? ক্ষার বা বেস। তো এখানেও ঠিক একইভাবে আমাদের সেই ডেফিনেশন, যে সব যৌগ বা যে সমস্ত, যে কোনো একটা লিখতে পারো, যে সব যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রক্সাইড আয়নের সংকেত কি বলো? OH-। ঠিক আছে, এইচ এর মাথায় হচ্ছে মাইনাস চিহ্ন। তাহলে যেসব যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রক্সাইড আয়ন উৎপন্ন করে তাদের কি বলা হয়? ক্ষার বলা হয়। তাদের ক্ষার বলে। নাও এবার আমরা চলে আসবো বৈশিষ্ট্য। কি লিখতে হবে আমাদের 1 নম্বর পয়েন্টে? হাইড্রক্সাইড মানে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রক্সাইড আয়ন উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রক্সাইড আয়ন OH- উৎপন্ন করে। ওকে, তারপরে 2 নম্বর পয়েন্ট, এটি কষা। ঠিক আছে, কষা স্বাদযুক্ত। তার মানে কি? এটি কষা স্বাদযুক্ত মানে কি? দেখো, আমরা যখন হচ্ছে বিভিন্ন, মানে কষা মানে কিন্তু তেতো নয় কখনোই। ঠিক আছে, কষা মানে যখন তুমি হচ্ছে কোনো কাঁচা কুল খাচ্ছ, মানে একদম যখন সেটা ছোট আছে, কচি অবস্থায় আছে, তখন দেখবে সেটা খাওয়ার পর কিছুক্ষণের মধ্যে আমাদের মুখের ভেতরটা একটা অন্যরকম হয়ে যায়, তাই না? কিন্তু সেটা তেতো বা নোনতা কোনো স্বাদ মনে হয় না, কিন্তু মুখের ভেতরটাকে চেঞ্জ করে দেয়। তো সেই যে স্বাদটা, তাকেই বলা হয় কষা স্বাদযুক্ত। এবং এই ধরনের স্বাদ হচ্ছে চুনের ক্ষেত্রে পাওয়া যায়। দেখবে চুনটাকে মুখে দিলে তেতো নোনতা কিছুই লাগে না, কিন্তু মুখটা একটা কেমন একটা হয়ে যায়, তাই না? তো এগুলোকে বলা হয় কষা স্বাদযুক্ত। তারপরে চলে আসি আমরা 3 নম্বর পয়েন্ট, ক্ষার একটি পিচ্ছিল
কারক পদার্থ। ওকে, ক্ষার একটি পিচ্ছিল কারক পদার্থ। বোঝা গেল? 4 নম্বর পয়েন্ট, ক্ষার তড়িৎ পরিবহনে সক্ষম। ওকে, ক্ষার তড়িৎ পরিবহনে সক্ষম। 5 নম্বর পয়েন্ট, এটি লাল লিটমাসকে নীল করে। ওকে, লাল লিটমাস কাগজকে এটি নীল রঙে পরিণত করে। 6 নম্বর পয়েন্ট, ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন করে? বলে দিয়েছিলাম তোমাদের, অ্যাসিডের সাথে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে। ওকে, তো এই হোক প্রত্যেকটা পয়েন্ট তোমাদের কাছে ক্লিয়ার। ক্ষার এবং তাদের যে বৈশিষ্ট্য আছে সেগুলো প্রত্যেকটা ক্লিয়ার, কোনোটা হচ্ছে প্রবলেম হওয়ার নয়। ঠিক আছে, প্রত্যেকটা একদম সিম্পল পয়েন্ট। ওকে, তো স্টুডেন্ট এখানে আরেকটা পয়েন্ট তুমি অ্যাড করতে পারো, সেটা হচ্ছে উদাহরণ। ঠিক আছে, ক্ষারের উদাহরণ, যেমন আমরা হচ্ছে NaOH লিখতে পারি। ঠিক আছে, NaOH, KOH, NH4OH, বোঝা গেল, ইত্যাদি। প্রত্যেকটাই হলো ক্ষারের উদাহরণ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু লিখে নাও, যেটা আমি আগের পয়েন্টে বলতে পারিনি, মানে অ্যাসিডে যেটা বলা হয়নি, তোমরা অ্যাসিডেও লিখবে, আগে এখানটারটা কমপ্লিট করো। তো হচ্ছে তীব্র ক্ষার আর মৃদু ক্ষার। তো পরের পয়েন্ট হচ্ছে তীব্র ক্ষার। কোনগুলো বেসিক্যালি হচ্ছে তীব্র ক্ষার? তীব্র ক্ষারের এখানে উদাহরণ হলো NaOH এবং KOH। NaOH আর KOH, বোঝা গেল? এই দুটো হলো তীব্র ক্ষার। আরো আছে, বাট আমরা এখানে দুটো লিখলাম। এবার আমরা দেখব মৃদু ক্ষার। ওকে, তো মৃদু ক্ষার এখানে কোনগুলো? তো মৃদু ক্ষার বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে NH4OH। তো এখান থেকে তুমি হচ্ছে শুধুমাত্র যদি উদাহরণ মুখস্থ করো, তাহলে সেখান থেকেই তুমি হচ্ছে তীব্র ক্ষার আর মৃদু ক্ষারের হচ্ছে উদাহরণ পেয়ে যাচ্ছ। ক্লিয়ার এটা? তো বেসিক্যালি এখানে মৃদু ক্ষার তীব্র ক্ষারের থেকে কোয়েশ্চেন যা না আসে তার থেকে বেশি আসে তীব্র অ্যাসিড আর মৃদু অ্যাসিড থেকে। বোঝা গেল? তো সেটা হচ্ছে তোমাদেরকে নোট ডাউন করতে হবে। এতটা লিখে নাও, পজ করে পুরোটা কমপ্লিট করো। অ্যাসিডের উদাহরণ, তাহলে উদাহরণের নিচে মানে ওখানে জায়গা থাকলে একটু লেখো, জায়গা বের করে। উদাহরণ, অ্যাসিডের ক্ষেত্রে উদাহরণগুলো কি কি অ্যাসিড হতে পারে লিখে ফেলো। ম্যালিক অ্যাসিড কোথায় থাকে? আপেলে থাকে, ম্যালিক অ্যাসিড। ওকে, ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ওকে, অক্সালিক অ্যাসিড। এছাড়া HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড। ওকে, সালফিউরিক অ্যাসিড। ওকে, তো ক্লিয়ার এতটা? এবার আমরা চলে আসব তীব্র অ্যাসিড। আর তারপরে আমরা দেখব মৃদু অ্যাসিড। ওকে, মৃদু অ্যাসিড। তো ফার্স্টে চলে আসি আমরা তীব্র অ্যাসিড। তীব্র অ্যাসিড কোনগুলো? HCl কমা দিয়ে, আচ্ছা পুরো নামও এখানে লিখে দাও। ওকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ব্র্যাকেট ক্লোজ। তারপরে চলে আসবে H2SO4 সালফিউরিক অ্যাসিড।
সালফিউরিক অ্যাসিড। আর আরো একটা স্ট্রং অ্যাসিড বা তীব্র অ্যাসিড আছে, এটাকে বলা হয় HNO3 বা নাইট্রিক অ্যাসিড। ওকে, তো আরেকটাকে কি বলা হয়? নাইট্রিক অ্যাসিড। ওকে, লিখেছো প্রত্যেকটা? এবার চলে আসি আমরা মৃদু অ্যাসিড। মৃদু অ্যাসিডের ক্ষেত্রে সংকেত লেখার দরকার নেই। কেন লেখার দরকার নেই? কারণ মৃদু অ্যাসিডের সংকেতগুলো ইয়া বড় বড়। ওকে, তো সেই কারণে আমরা শুধুমাত্র নামগুলো লিখবো এবং এটাই জানবো। ম্যালিক অ্যাসিড লিখে ফেলো ফার্স্টেই, ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড বেসিক্যালি এগুলো হচ্ছে বিভিন্ন ফল, শাকসবজি এদের মধ্যে পাওয়া যায়, সেই কারণে এগুলো মৃদু। ঠিক আছে, ম্যালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। তারপরে লিখে ফেলো তেঁতুলে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। তারপরে লেবুতে পাওয়া যায় আমাদের সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। ওকে, ইত্যাদি। বোঝা গেল? তো মোটামুটি 4টে অ্যাসিডের নাম আমরা লিখলাম। তো তীব্রর মধ্যে বেসিক্যালি এই 3টেই হচ্ছে অ্যাসিড আছে, কিন্তু মৃদুর মধ্যে অনেক অ্যাসিড আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা উইক অ্যাসিড আর এগুলো হচ্ছে স্ট্রং অ্যাসিড। ওকে, তো এগুলো বেসিক্যালি সবই কেমিক্যালি আর এগুলো হচ্ছে ন্যাচারাল, যেগুলো প্রকৃতি থেকে যেসব ফল ফুল এদের মধ্যে বেসিক্যালি পাওয়া যায়। ওকে, তো স্টুডেন্ট এগুলো অ্যাসিডের পরে তোমরা এগুলো অ্যাড করে নাও, কারণ এবার আমরা চলে যাবো সল্টে। ওকে, তো পজ করে প্রত্যেকটা হচ্ছে অ্যাড করো, মানে লিখে নাও এটা। তো স্টুডেন্ট এবার আমরা জানবো 4 নম্বর উপাদান। তো কি 4 নম্বর উপাদান? লবণ, লবণ বা সল্ট। ওকে, তাহলে কাকে বলা হয় লবণ বা সল্ট? তো বেসিক্যালি কোনো যৌগের বা এখানে আমরা কোনো অ্যাসিডেরও লিখতে পারতাম, একই ব্যাপার, কোনো যৌগের প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন অপর একটি বা অন্য একটি ধাতু বা ধাতুধর্মী, যার ধাতুর মতো ধর্ম আছে। ঠিক আছে, ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা, ধাতুধর্মী মূলক দ্বারা আংশিক আংশিক বা সম্পূর্ণ, আংশিক বা সম্পূর্ণ প্রতিস্থাপিত হয়ে নতুন যে যৌগ গঠন করে, নতুন যে যৌগ গঠন করে তাকে লবণ বলে। ওকে, তাকে লবণ বলে। ক্লিয়ার? তাহলে লবণ কাকে বলে? কোন যৌগের প্রতিস্থাপনযোগ্য যদি হাইড্রোজেন থাকে, কাদের ক্ষেত্রে থাকে জেনারেলি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন? যে কোনো অ্যাসিডের ক্ষেত্রে থাকে। তাহলে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন অন্য একটি ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণ রূপে প্রতিস্থাপিত হয়ে নতুন যে যৌগ গঠন করে তাকে বলা হয় লবণ। যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে নিয়ে নিতে পারি, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন HCl এর মধ্যে পাওয়া যায়, প্লাস এখানে যদি NaOH বিক্রিয়া করে, তাহলে এদের বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হবে? ভালো করে দেখো, এটা কিন্তু একটা অ্যাসিড। ওকে, তাহলে এটা একটা অ্যাসিড আর এটা কিন্তু একটা ক্ষার, NaOH আমরা পড়েছিলাম ক্ষার। তাহলে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হয়? লবণ উৎপন্ন হয়। তাহলে এখান থেকে প্রতিস্থাপনযোগ্য যেহেতু হাইড্রোজেন, তাহলে এই হাইড্রোজেনটা OH এর সাথে বিক্রিয়া করবে আর Cl এখানে N এর সাথে বিক্রিয়া করবে, করে তৈরি করবে NaCl প্লাস H2O। দেখো এখানে দুটো হাইড্রোজেন হয়ে যাচ্ছে, একটা দুটো, তো H2 আর O। বোঝা গেল? তাহলে অ্যাকচুয়ালি কি তৈরি করে? অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর জল। তাহলে প্রথমটা কি হবে? লবণ, আর দ্বিতীয় জল। পেয়ে গেলে তুমি এখান থেকে, মানে আগেরটারও একটা উদাহরণ হিসেবে পেয়ে গেলে, আর এখানে লবণ কি করে উৎপন্ন হয় সেটাও পেয়ে গেলাম। বোঝা গেল? তাহলে দেখো এখান থেকে এটা তুমি যেমন দেখলে যে লবণ কাকে বলে সেটা যেমন দেখলে, এখান থেকে আরো একটা কোয়েশ্চেন ঘুরিয়ে আসতে পারে যে একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে বা লবণ ও জল উৎপন্ন করে, বা বলতে পারে একটি সমীকরণের সাহায্যে দেখাও
অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে। বোঝা গেল এটা? তো বেসিক্যালি এইভাবে বিভিন্নভাবে কোয়েশ্চেন আসতে পারে। যারা হচ্ছে পড়ার সাথে সাথে মাথাটাকে একটু কাজে লাগাবে তারা কিন্তু এই ধরনের কোয়েশ্চেন ইজিলি ক্র্যাক করতে পারবে। ওকে, এবার আমরা দেখবো লবণ কত ধরনের। এখানে দেখো জেনারেলি লবণের বৈশিষ্ট্য এক্সট্রা করে জানার কোনো দরকার নেই, কোনো ইম্পর্টেন্স নেই, ঠিক আছে, কিন্তু আমরা এখানে লবণ কত ধরনের হয় সেটা জানবো। তো এখানে ছোট করে একটা হেডিং করো, লবণের প্রকারভেদ। ওকে, লবণের প্রকারভেদ। ওকে, তো নাও লবণের প্রকারভেদ এখানে কত ধরনের। ফার্স্ট 1 নম্বর প্রশম লবণ। প্রশম লবণ, প্রশম লবণের উদাহরণ কি? দেখো কাকে বলে দরকার নেই, প্রশম মানে যেখানে হচ্ছে লবণের পিএইচ কন্ডিশন মানে অ্যাসিড এবং ক্ষারের কন্ডিশন নিউট্রাল, তাকে আমরা বলবো প্রশম। ওকে, যেমন এখানে NaCl, NaCl এখানে প্রশম লবণ, যেটা আমরা খাদ্যে মানে এটা অ্যাকচুয়ালি খাদ্য লবণ, ঠিক আছে। NaCl আমরা যে খাদ্য লবণ খাই তার সংকেত কি? NaCl। তাহলে এখানে আমাদের NaCl হচ্ছে একটি প্রশম লবণ, যেখানে অ্যাসিড ক্ষার দুটোর মাত্রাই সমান থাকে। বোঝা গেল? এবং পিএইচ স্কেলে প্রশম লবণের মান কত? পিএইচ স্কেলে এর মান হচ্ছে 7, ঠিক আছে। পিএইচ স্কেলের মান কত? 7। এবার চলে আসি আমরা আম্লিক লবণ। আম্লিক লবণ, তো এখানে আমাদের আম্লিক লবণের উদাহরণ হবে NaHSO4। ওকে, এখান থেকে দেখো SO4 2- হিসেবে বেরোয়, সেই হিসেবে এখানে H+ আর Na+ দুটো প্লাস পাচ্ছে, সেই হিসেবে 2- দুটো মাইনাসও একইভাবে হচ্ছে এখানে বিক্রিয়া করে টোটাল যৌগটাকে উৎপন্ন করছে। ওকে, শুধু মুখস্থ করবে এগুলো আর কিচ্ছু না। 3 নম্বর, 3 নম্বর হচ্ছে আমাদের ক্ষারীয় লবণ। বেসিক্যালি তোমাদের যেটা থেকে বেশি কোয়েশ্চেন আসে সেটা হলো প্রশম লবণ। একটি প্রশম লবণের উদাহরণ চাই, তো সেক্ষেত্রে এই নামটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ওকে, তো ক্ষারীয় লবণ লিখে ফেলো। ক্ষারীয় লবণ লেড ক্লোরাইড, PbCl2, পুরো নাম কি এর? লেড ক্লোরাইড। লেড ক্লোরাইড, বোঝা গেল? তো স্টুডেন্ট আই হোপ ক্লিয়ার পুরোটা। তো এই ছিল আজকে আমাদের টোটাল ক্লাস, এবং এখানে হচ্ছে পুরোটা পজ করে তোমরা আগে টুকে নাও। ওকে, তো নাও যদি পুরোটা টোকা হয়ে গিয়ে থাকে, এবার তোমরা হচ্ছে যেটা করবে সেটা হচ্ছে পুরোটাকে ভালো করে পড়বে, সাথে হচ্ছে বইটাকে পড়বে। দেন আবার যদি কোথাও আটকে যায় বা বই পড়ে তুমি যদি বুঝতে না পারো, তাহলে হচ্ছে রিপিট করে ভিডিওটা দেখো, দেন হচ্ছে তোমাদের কাছে কিন্তু আই হোপ মানে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আর তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা তোমরা চাইলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, সেটার লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখানে তোমাদের যত কোয়েশ্চেন আছে তোমরা 1 বাই 1 করতে পারো। ওকে, তো স্টুডেন্ট আজকের ক্লাস আমরা এখানে শেষ করব, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে।